শত্রুপক্ষকে গুড়িয়ে দিতে ধ্বংসাত্মক অস্ত্র ব্যবহারে হুঁশিয়ারি ইরানের। পশ্চিমা আধিপত্যের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার আহ্বান। যুক্তরাষ্ট্রের আলাস্কায় সামরিক স্থাপনার কাছে বিমান দুর্ঘটনা, 2 পাইলট সহ 8 আরোহীর সবাই নিহত। চিকিৎসা শেষে আবারও কারাগারে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান, শারীরিকভাবে সুস্থ ঘোষণা মেডিকেল বোর্ডের। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবারে জানাবো খবরের বিস্তারিত। নতুন করে যুদ্ধ শুরু হলে শত্রু পক্ষকে গুড়িয়ে দিতে আরো ধ্বংসাত্মক ও অত্যাধুনিক অস্ত্র ব্যবহারে হুঁশিয়ারি দিয়েছে ইরান। তথাকথিত মার্কিন অর্থনৈতিক নিষেধাজ্ঞাকে অর্থনৈতিক সন্ত্রাসবাদ আখ্যা দিয়েছে তারা। পশ্চিমা আধিপত্যের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার ডাক দিয়েছেন ইরানের পার্লামেন্ট স্পিকার। মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘায়িত হওয়ার স্পষ্ট ইঙ্গিত মিলছে। এর মধ্যেই কড়া হুঁশিয়ারি দিল ইরানের বিপ্লবী গার্ড আইআরজিসি। তারা জানিয়েছে, নতুন করে যুদ্ধ শুরু হলে পরিণতি হবে ভয়াবহ। ব্যবহার করা হবে অত্যাধুনিক সব অস্ত্র, যা অতীতের চেয়ে বহুগুণ বেশি ধ্বংসাত্মক। ক্ষেপণাস্ত্রের পাল্লা ও নিখুঁত নিশানায় আনা হয়েছে বড় পরিবর্তন। সামরিক উত্তেজনার মাঝেই নতুন ফ্রন্ট খুলল যুক্তরাষ্ট্র। নাম দেওয়া হয়েছে ইকোনমিক ডি-ডে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দিয়েছেন নজিরবিহীন অর্থনৈতিক নিষেধাজ্ঞার ঘোষণা। মার্কিন অর্থমন্ত্রীর দাবি, এই পদক্ষেপে ধসে পড়বে ইরানের অর্থনীতি। মধ্যপ্রাচ্যের সংঘাত একসময় শেষ হবে। আমরা ইরানের বিরুদ্ধে যেসব অর্থনৈতিক পদক্ষেপ নিতে যাচ্ছি তা হবে অত্যন্ত কঠোর। তবে চুপ নেই তেহরানও। মার্কিন এই হুমকিকে অর্থনৈতিক সন্ত্রাসবাদ বলছে তারা। পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির দাবি, নিজেদের ব্যর্থতা ও ঋণের সংকট ঢাকতেই এই পথে হাঁটছে ওয়াশিংটন। এর মাধ্যমে তারা পুরো বিশ্বের অর্থনীতিকেই বিপদে ফেলছে। অন্যদিকে ইরাকের কারবালায় অনুষ্ঠিত হয়েছে ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির স্মরণ সভা। সেখানে যোগ দেন ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ। আমরা এমন জাতি যারা অন্যের আদেশে মাথা নত করি না। আমাদের ভাগ্য পশ্চিমা দেশগুলোকে লিখতে দিব না। একদিকে ওয়াশিংটনের অর্থনৈতিক ফাঁদ আর নৌ অবরোধ, অন্যদিকে তেহরানের প্রতিশোধের আগুন। দুপক্ষের এই পাল্টাপাল্টি হুঙ্কারে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি এখন কোন দিকে যায় সেটাই এখন দেখার বিষয়। জয় রায়, ডিবিসি নিউজ ডেস্ক। মধ্যপ্রাচ্যে সংঘাতের কারণে বিশ্ববাজারে তেলের দাম এখন চড়া। শুক্রবার আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুডের দাম 4 সেন্ট বা 0.04% বেড়ে ব্যারেল প্রতি $93.82 দাঁড়িয়েছে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটে WTI তেলের দাম 6 সেন্ট কমে $86.78 হয়েছে। চলমান সংঘাতের কারণে মধ্যপ্রাচ্য থেকে তেল সরবরাহে বিঘ্ন ঘটায় বাজারে ঊর্ধ্বমুখী প্রবণতা অব্যাহত রয়েছে। এ নিয়ে টানা দ্বিতীয় সপ্তাহে তেলের দাম ঊর্ধ্বমুখী রয়েছে। গেল 5 কার্যদিবসে ব্রেন্ট ক্রুডের দাম 7% বেশি এবং WTI এর দাম 8%-এরও বেশি বেড়েছে। এতে উভয় ধরনের তেলের দাম গত 24 জুলাইয়ের পর সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। ইউক্রেনীয় সামরিক গোয়েন্দাদের দাবি, রাশিয়ার পক্ষে ইউক্রেন যুদ্ধে উত্তর কোরিয়া অন্তত 400 দক্ষ ড্রোন অপারেটর পাঠিয়েছে। কুরস্ক অঞ্চলে তাদের মোতায়েন করা হয়েছে। পাশাপাশি সামরিক সহযোগিতা জোরদারে আরও 50,000 উত্তর কোরীয় সেনা পাঠানোর প্রস্তুতিও চলছে। ইউক্রেন যুদ্ধের প্রযুক্তি নির্ভর লড়াইয়ে রাশিয়ার পক্ষে নতুন মাত্রা যোগ করছে উত্তর কোরিয়া। ইউক্রেনীয় প্রতিরক্ষা গোয়েন্দাদের দাবি, কুরস্কে মোতায়েন প্রায় 8,500 উত্তর কোরীয় সেনার সঙ্গে এবার যুক্ত হয়েছে বিশেষায়িত ড্রোন ইউনিট। দেশটির মেজর জেনারেল ভাদিম স্কিবিতস্কি জানান, এই ইউনিটে অন্তত 400 ড্রোন অপারেটর এবং 1000 প্রকৌশলী ও মাইন নিষ্ক্রিয়কারী সদস্য রয়েছে, যারা সরাসরি ইউক্রেনের অভ্যন্তরে নজরদারি ও লক্ষ্যবস্তুকে ড্রোন হামলায় সহায়তা করবে। গোয়েন্দা সূত্রের দাবি, আগামী সেপ্টেম্বরে ভ্লাদিমির পুতিন এবং কিং জং উনের শীর্ষ বৈঠকে আরও 50,000 সেনা পাঠানোর আহ্বান জানাতে পারে মস্কো।
যদিও এই দাবিকে ভিত্তিহীন প্রচারণা বলে উড়িয়ে দিয়েছেন কিমের বোন কিম ইয়ং জং। শুধু সৈন্য নয়, এরই মধ্যে রাশিয়াকে শতাধিক KN-23 ও KN-24 ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সরবরাহ করেছে পিয়ংইয়ং। এর বিনিময়ে উত্তর কোরিয়া রাশিয়ার কাছ থেকে অত্যাধুনিক S-400 এবং পানসির-1 এর মতো আকাশ প্রতিরক্ষা প্রযুক্তি নিচ্ছে বলে দাবি কিয়েভের। ইউক্রেন যুদ্ধক্ষেত্রে ড্রোন ও ক্ষেপণাস্ত্র পরীক্ষার মাধ্যমে নিজস্ব সামরিক প্রযুক্তি আরও নিখুঁত করছে উত্তর কোরিয়া, যা ওয়াশিংটন ও ন্যাটো জোটের জন্য তৈরি করছে নতুন ভূরাজনৈতিক উদ্বেগ। একদিকে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার ঘাটতিতে ভুগছে ইউক্রেন, অন্যদিকে মস্কো পিয়ংইয়ং সামরিক অক্ষ আরও জোরালো রূপ নেয় পূর্ব ইউরোপের যুদ্ধ দীর্ঘায়িত হওয়ার আশঙ্কা করছেন বিশ্লেষকরা। আল মুমিত, ডিবিসি নিউজ ডেস্ক। যুক্তরাষ্ট্রের আলাস্কায় সামরিক স্থাপনার কাছে বিমান দুর্ঘটনায় ৮ আরোহীর সবাই নিহত হয়েছেন। শুক্রবার এই তথ্য নিশ্চিত করেছে মার্কিন সামরিক বাহিনী। স্থানীয় সময় বৃহস্পতিবার দুপুরে বেসামরিক বিমানটি কেপ নিউনহ্যামের কাছেই বিধ্বস্ত হয়। তবে মার্কিন বিমান বাহিনীর আলাস্কান কমান্ডের প্রধান জানিয়েছেন, নিহতরা নিবেদিত প্রাণ পেশাদার কর্মী। তারা প্রতিকূল পরিবেশে ওই এলাকায় গুরুত্বপূর্ণ মিশনে অংশ নিয়েছিলেন। মার্কিন বিমান বাহিনীর আলাস্কান কমান্ড জানিয়েছে, বিমানটি অ্যাঙ্করেজ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়ন করে। এটি আকাশপথে 450 মাইল পশ্চিমে অবস্থিত কেপ নিউনহ্যামের দিকে যাচ্ছিল। কমান্ড আরও জানায়, দুর্ঘটনার কারণ জানতে তদন্ত শুরু হয়েছে। ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড NTSB আলাস্কা অঞ্চলের প্রধান ক্লিন্ট জনসন জানিয়েছেন, বিমানটিতে 2 জন পাইলট এবং 6 জন যাত্রী ছিলেন। ভারতের গুজরাটে ভেজাল মদ পানে অন্তত 8 জনের মৃত্যু হয়েছে। শুক্রবার দেশটির কর্মকর্তারা এই তথ্য জানিয়েছেন। স্থানীয় এক কর্মকর্তা জানান, ভেজাল মদ পানে অসুস্থ হয়ে 25 জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে 10 জনকে চিকিৎসা শেষে ছেড়ে দেওয়া হয়েছে। এই ঘটনায় 4 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গুজরাটের সরকারি অনুমোদিত ছাড়া মদ তৈরি, বিক্রি ও পান নিষিদ্ধ। তবে ভারতে অবৈধভাবে তৈরি মদ, যা দেশি মদ নামে পরিচিত, সেই মদ পান করেই মৃত্যুর ঘটনা প্রায় ঘটে। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে চিকিৎসার পর আবারও ফেরত নেওয়া হয়েছে কারাগারে। বিশেষজ্ঞদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ড পরীক্ষা নিরীক্ষার পর তাকে শারীরিকভাবে সুস্থ ঘোষণা করেছে বলে জানান পাকিস্তানের তথ্যমন্ত্রী। এর আগে আদালতের নির্দেশে গেল রাতে কড়া নিরাপত্তায় ইসলামাবাদের শিফা ইন্টারন্যাশনাল হাসপাতালে নেওয়া হয় ইমরান খানকে। রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড ও দুর্নীতির বিভিন্ন মামলা পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে। 2023 সালের আগস্ট থেকে কারাগারে বন্দী পাকিস্তান তেহরিকি ইনসাফ PTI এর এই প্রতিষ্ঠাতা। অবশেষে মঙ্গলবার পাকিস্তান সুপ্রিম কোর্টের নির্দেশে চিকিৎসার জন্য তাকে হাসপাতালে নেওয়া হলেও পরে মেডিকেল বোর্ড তাকে সুস্থ ঘোষণা করে। আর এই ঘোষণার পর আবারও তাকে রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে ফেরত পাঠানো হয়েছে। এক্সের এক পোস্টে এ তথ্য নিশ্চিত করেন পাকিস্তানের তথ্যমন্ত্রী। তিনি আরও জানান, স্বাস্থ্য পরীক্ষা ও চিকিৎসার সময় ইমরানের বোন উজমা খান সেখানে উপস্থিত ছিলেন। চলতি বছরের জানুয়ারি থেকে স্বজন ও আইনজীবীরা দাবি করে আসছিলেন, শারীরিক ও মানসিক স্বাস্থ্যের অবনতি হয়েছে 73 বছর বয়সী সাবেক ক্রিকেটার ইমরান খানের। একই সাথে দৃষ্টিশক্তি কমেছে 85%। তবে তাতে কান দেয়নি সরকার। এদিকে ইমরান খানের মুক্তির দাবিতে 27 সেপ্টেম্বর দেশজুড়ে পদযাত্রা সহ একাধিক কর্মসূচির ঘোষণা দিয়েছে PTI এর কর্মী সমর্থকরা। এর আগে দলের পক্ষ থেকে জানানো হয়, কারামুক্ত হলে দেশের স্বার্থে সেনাবাহিনী বা সেনাপ্রধানের সাথে কোনো ধরনের সংঘাতে জড়াবেন না ইমরান খান। রাহনুমা ফারমিন, ডিবিসি নিউজ ডেস্ক। রাজ পরিবারের দায়িত্ব ছেড়ে যুক্তরাষ্ট্রে পাড়ি জমানোর 6 বছর পর স্থায়ীভাবে ব্রিটেনে ফিরছেন প্রিন্স হ্যারি ও মেগান মার্কেল। সব ঠিক থাকলে চলতি মাসে সন্তানদের নিয়ে যুক্তরাজ্যে পৌঁছবেন তারা। তবে রাজ পরিবারের দায়িত্বে ফেরা বা প্রিন্স উইলিয়ামের সঙ্গে সম্পর্ক উন্নয়নের কোনো ইঙ্গিত এখনও নেই। ক্যালিফোর্নিয়ার বিলাসবহুল জীবন ছেড়ে ফের যুক্তরাজ্যে ফিরছেন প্রিন্স হ্যারি ও মেগান মার্কেল। জানা গেছে, গত জুলাইয়ে পারিবারিক সফরের পরই বদলে যায় তাদের সিদ্ধান্ত। আগামী 10 দিনের মধ্যে সন্তান আর্চি ও লিলিবেটকে নিয়ে ব্রিটেনে পা রাখবেন এই দম্পতি। রাজপ্রাসাদে নয়, লন্ডনের বাইরে গ্রামীণ পরিবেশে নতুন ঠিকানা হতে পারে হ্যারি ও মেগানের। তাদের ফেরার খবরে অবাক হলেও
নাতি নাতনিদের কাছে পাওয়ার অপেক্ষায় রাজা চার্লস। হ্যারি মেগান জুটির এই প্রত্যাবর্তনে সবচেয়ে বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে তাদের নিরাপত্তা। গত বছর ব্রিটিশ সরকারের কাছে আইনি লড়াইয়ে হেরে যাওয়ার পর মিলছে না করদাতাদের অর্থে সরকারি নিরাপত্তা। এছাড়া আগামী বছর বার্মিংহামে অনুষ্ঠিত হতে যাওয়া ইনভিক্টাস গেমস এবং মা প্রিন্সেস ডায়ানার মৃত্যুর ৩০তম বার্ষিকীও এই প্রত্যাবর্তনের অন্যতম কারণ। জয় রায়, ডিবিসি নিউজ ডেস্ক। স্থানীয় সংবাদ মাধ্যমের সঙ্গে বাণিজ্যিক চুক্তি না করলে বড় প্রযুক্তি কোম্পানিগুলোকে কোটি কোটি ডলার কর দিতে হবে। এ সংক্রান্ত নতুন আইন পাশ করেছে অস্ট্রেলিয়া। ফলে বড় প্রযুক্তি কোম্পানিগুলো তাদের বিজ্ঞাপন আয়ের উপর 2.5% পর্যন্ত কর দিতে বাধ্য থাকবে। নিউজ বার্গেনিং ইনসেন্টিভ নামের এ ব্যবস্থায় প্রযুক্তির আওতায় মেটা, গুগল, টিকটক ও মাইক্রোসফটের লিঙ্কডইনের মতো প্ল্যাটফর্মগুলো পড়বে। যেসব প্ল্যাটফর্মের অস্ট্রেলিয়ায় উল্লেখযোগ্য সার্চ ইঞ্জিন বা সামাজিক যোগাযোগ সেবা রয়েছে, স্থানীয় বিজ্ঞাপন থেকে বছরে 250 মিলিয়ন অস্ট্রেলিয়ান ডলারের বেশি আয় করে, তাদের জন্য এই ব্যবস্থা প্রযোজ্য হবে। আইনে বলা হয়েছে নির্দিষ্ট সময়ের মধ্যে অন্তত 8টি স্থানীয় সংবাদ প্রকাশকের সঙ্গে বাণিজ্যিক চুক্তি করলে কোম্পানিগুলো কর এড়াতে পারবে। শক্তিশালী 6.7 মাত্রা ভূমিকম্পে কেঁপে উঠেছে দক্ষিণ আমেরিকার দেশ পেরু। বিমার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএস জিওলজিক্যাল সার্ভে ইউএসজিএস এ তথ্য নিশ্চিত করেছে। দেশটির বিভিন্ন অঞ্চলে সতর্কতা জারি করা হয়। কম্পন অনুভূত হয়েছে রাজধানী লিমাতেও। ভূমিকম্পের মাত্রা বেশি হলেও পেরুর কর্তৃপক্ষ ও দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থাগুলো জানিয়েছে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ভূমিকম্পের পর দেশ জুড়ে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ। বার্তা সংস্থা আনাদুলু বলছে, স্থানীয় সময় বৃহস্পতিবার দুপুরে ভূমিকম্পটি আঘাত হানে। ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের 108 কিলোমিটার গভীরে। পশ্চিম আফ্রিকায় দেশ নাইজেরিয়ায় উত্তর পশ্চিমাঞ্চলে নৌকাডুবে শিশুসহ অন্তত 50 জনের মৃত্যু হয়েছে। স্থানীয় সময় বৃহস্পতিবার দেশটির সোকোটো প্রদেশে দুর্ঘটনা ঘটে। এতে এখন পর্যন্ত জীবিত উদ্ধার করা হয়েছে 16 জনকে। পুলিশ জানায় এখনও নিখোঁজ রয়েছেন অন্তত 15 জন। নৌকাটিতে কমপক্ষে 70 জনেরও বেশি যাত্রী ছিলেন বলে ধারণা করা হচ্ছে। এদিকে প্রত্যক্ষদর্শীরা জানান মৃত 50 জনের দাফন সম্পন্ন হয়েছে। স্থানীয়দের তথ্যানুযায়ী নৌকাটিতে কৃষিজমির মালিক ও ধান কাটার শ্রমিক ছিলেন। বেবি শার্ক ডু এই সুরে একসময় মেতে উঠেছিল পুরো বিশ্ব। সেই গানের ভিডিওর ছোট্ট ছেলেটি এখন 17 বছরের তরুণ। 1 দশক পর নতুন পরিচয় তার ফেরা। এবার তিনি ফিরছেন পপ গায়ক হিসেবে। 10 বছর আগের কথা, বয়স তার মাত্র 7। বেবি শার্কের ড্যান্স ভিডিওতে শার্কের পোশাক পরে নেচে রাতারাতি বিশ্বজুড়ে পরিচিতি পান পার্ক জিওন রুং। এটি তাকে বিশ্বজুড়ে পরিচিত করেছিল, যা এখন ইউটিউবের ইতিহাসে সবচেয়ে বেশি দেখা ভিডিওগুলোর একটি। ছাড়িয়েছে 17.2 বিলিয়ন ভিউ। টানা 69 মাস ইউটিউবের শীর্ষ স্থানও ধরে রেখেছিল। সময়ের আবর্তনে সেই ছোট্ট শিশুটি আজ কে পপ তারকা, হাজির নিজের গান নিয়ে বেবি শার্ক বয় নামে। 3 আগস্ট প্রকাশ হয়েছে তার প্রথম ডিজিটাল একক ওয়েব গানটিতে পুরনো বেবি শার্ক এর পরিচিত সুরের সঙ্গে যোগ হয়েছে আধুনিক ইলেকট্রোপপ ও ট্র্যাপের ছোঁয়া। গানের কথায়ও অবদান রেখেছে জিওন রুং। সঙ্গে আছেন জনপ্রিয় কে পপ তারকা ও মনস্টার এক্স এর সদস্য জুহনি। তবে জিওন রুং এর কাছে ওয়েব শুধু একটি গান নয়, এটি তার জীবনের নতুন অধ্যায়ের গল্প। 1 দশক আগে যে ছোট্ট ছেলেটি অন্যের গানে নেচেছিল, আজ সে নিজেই গান গাইছেন। ফারহানা আক্তার, ডিবিসি নিউজ। আলো ছায়ার খেলা দেখতে প্রতিদিনই পর্যটকরা ভিড় করছেন চীনের চংকিংয়ে, বিশ্বের সবচেয়ে বড় কৃত্রিম ভূগর্ভস্থ স্থাপনায়। আলো ও প্রযুক্তির ছোঁয়ায় জীবন্ত হয়ে উঠেছে এই বিশাল গুহাটি। আধুনিক প্রজেকশন ও লেজার প্রযুক্তি ব্যবহার করে গুহার ভেতরের প্রাকৃতিক ও কৃত্রিম দৃশ্যপটকে আকর্ষণীয় করে তোলা হয়েছে। এ যেন মাটির নিচে আলো ঝলমলে এক অন্য পৃথিবী। চীনের দক্ষিণ পশ্চিমাঞ্চলের চংকিং শহরে অবস্থিত এই কৃত্রিম ভূগর্ভস্থ কাঠামোটি প্রকৌশলবিদ্যার এক অনন্য নিদর্শন, আর একে আরও আকর্ষণীয় করে তুলেছে অত্যাধুনিক লাইটিং ও শ্যাডো টেকনোলজি। এখানে সাধারণ কোনো লাইট ব্যবহার করা হয়নি। নিখুঁত প্রজেকশন ম্যাপিং এবং 3D আলো ও ছায়ার খেলায় গুহার পাথুরে দেয়ালগুলো যেন এক একটা গল্প বলছে।
আলো আঁধারির এই খেলা দেখতে ভিড় জমাচ্ছেন দেশি বিদেশি পর্যটকরা, যা ভূগর্ভস্থ পর্যটনে যোগ করেছে নতুন মাত্রা। প্রকৃতি ও প্রযুক্তির এই অপূর্ব সমন্বয় চংকিংয়ের পর্যটন শিল্পকে নিয়ে গেছে অনন্য উচ্চতায়। ভবিষ্যতে এই প্রযুক্তির ব্যবহার আরও বাড়ানোর পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। মৌসুমী শান্তা, ডিবিসি নিউজ ডেস্ক। ডিবিসি ওয়ার্ল্ডে ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গে থাকুন।